আজ খুলছে সারা দেশের তৈরি পোশাক কারখানা। গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেছে বিজিএমইএ। নিজ নিজ কারখানার সময় অনুসারে গার্মেন্টস খোলা থাকবে। শ্রমিকদের কারখানা পরিচয়পত্র হবে কারফিউ পাস। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক সেলিম খান। জনাব সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। শুরুতেই যেটি জানতে চাইব যে আমরা দেখছিলাম যে আজকে থেকে কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে এবং কারখানা শ্রমিকদের যে আইডি কার্ডটা সেটাই কারফিউ পাস হিসেবে তারা ব্যবহার করতে পারবে। জনমনে যে স্বস্তি আসছে এটা কিন্তু গত 2 দিন থেকে মোটামুটি একটা পরিষ্কার। সে কারণে কিন্তু আপনি যদি দেখেন গতকাল চট্টগ্রামের পোশাক কারখানা কিন্তু খোলা ছিল এবং আমি আজকে পত্রিকায় দেখলাম যে আশুলিয়ারও 10% বেশি কারখানা গতকাল খুলেছিল। আর আজ সারা দেশে মানে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। এর একটি বড় ভালো মানে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে তাদের মানে যে পরিচয়পত্রটাকেই কারফিউ পাস হিসাবে দেখানোর। কারণ এত হাজার হাজার না বললে লাখ লাখ শ্রমিক, এদেরকে কারফিউ পাস ওইভাবে দেওয়া সম্ভব না এবং সেটা মানে যেটা অসম্ভব কাজ সেটা না করতে যাওয়া সময় অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়। যে তারা যদি না মানে তাদের পোশাক কারখানায় আসেন তাহলে তো তাকে পাসটা দেবে কে? বাসায় গিয়ে তো আর পাস দেওয়া সম্ভব না। তো সেই সিদ্ধান্তটা আমি মনে করি খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। 2 হচ্ছে যে এই পোশাক কারখানায় যারা কাজ করেন গত কয়েকদিনে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল যে আমি যদি কাজে না যাই তাহলে আমার বেতন ভাতা কী হবে, বা কারণ তিনি তার নিজের কারণে কিন্তু তিনি কাজে যেতে পারছেন না, বিষয়টা এমন না, বরং পরিস্থিতির কারণে তিনি কাজে যেতে পারছিলেন না। আজ দেখেন কাজ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, গতকালকে ছবিতে দেখেছি, আজকে থেকে তারা কিন্তু বেশ উৎফুল্ল, মানে কাজে ফিরে যাওয়ার যে স্বাভাবিক একটা জীবনে ফিরে যাওয়ার যে আনন্দ, সে আনন্দ কিন্তু তাদের মধ্যে আছে। মালিকরা কিন্তু তেমনটাই জানাচ্ছিলেন যে তারা বেশ আগ্রহী। কারণ গত কয়েকদিনে 6 দিনে আপনার প্রায় গার্মেন্টস শিল্পে ক্ষতির পরিমাণ 9,600 কোটি টাকার মতো, এটা হিসাবে বলছে যে এই রকম। তো এই ক্ষতির মধ্যে কিন্তু পোশাক কারখানার যারা মালিক তারা কিন্তু বারবার বলছিলেন যে আমাদেরকে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হোক, আমাদের শ্রমিকরা মানে বাইরে থেকে মানে কারখানার ভেতরে আসুক যাতে তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং সরকার কিন্তু একটার পর একটা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একটার পর একটা কথা কিন্তু ব্যবসায়ীদের তারা রক্ষা করেছেন। প্রথম যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে এনবিআরএ ম্যানুয়াল পদ্ধতিতে মানে মাল খালাস বা বন্দরের আপনার আমদানি রপ্তানি ব্যবস্থাটা সচল করা। 2 নম্বর হচ্ছে যে গত রাত থেকেই ইন্টারনেট ব্যবস্থাটা সীমিত আকারে হলেও এখন ব্যবসায়ী যারা আছেন তারা ইন্টারনেট সুবিধাটা পাচ্ছেন। 3য়, এখন পোশাক কারখানাও খুলে গেল, আশা করি অন্যান্য কারখানাও খুব দ্রুত খুলে দেওয়া হবে। মানুষ এটাই চাচ্ছিলেন যে তার কাজের জীবনে ফিরে যাওয়ার জন্য। আজকে সকাল থেকে আমি যখন বেরিয়েছি তখনই রাস্তায় তখন কিন্তু কারফিউ চলছিল। এখন অলরেডি আপনার ধরেন আধা ঘন্টার মতো কারফিউ তুলে নেওয়া হয়েছে। কিন্তু তখনই সকালে কিন্তু মানে বেশ লোকজন চলছিল এবং কেউ বাধাও দেননি বা কোনো জায়গায় বিশেষ যে জায়গাগুলো মানে গোলমাল হতে পারে বা হয়েছে সেই জায়গাগুলোতেই শুধুমাত্র মানুষ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। বাদবাকি শহরে কিন্তু এই শুধু শহর না, ঢাকা শহর না, ঢাকার বাইরেও কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের রাজশাহী বা এর আগের বুলেটিনে যে বিভিন্ন প্রতিবেদনে যে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং মানুষ রাস্তায় বেরোচ্ছে কাজে, সবাই খুশি যে যিনি দোকান চালান তিনি দোকান খুলতে পারছেন, যিনি চাকরিতে যোগ দিতে যান তিনি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন। আমরা গার্মেন্টস শ্রমিকদের দেখলাম যে অত্যন্ত উৎফুল্লের সঙ্গে তারা কাজে যোগ দিতে যাচ্ছে। জি, আসলে মানুষজন কারফিউ শিথিল করা হলেও মানুষজন সড়কে চলাচল করছে এবং তাদের নিরাপত্তায় কিন্তু মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে কিন্তু তারা কিন্তু কেউ বাধা দিচ্ছেন না এই কারণে যে অন্তত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এটা একটা সহায়ক হিসাবে কাজ করবে। আর সবাইকে যদি ঘরের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে হয়তো মানে তারা আরও ক্ষুব্ধ হতে পারে বা মানুষজন তো যদি কেউ কোনো মানে বিশেষ প্রয়োজনে বেরোয় তাহলে তাকে মানে যেতে বা তাকে গন্তব্যে পৌঁছতে সাহায্য করাটাই কাজ এবং সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গত 2 দিন ধরে এই কাজটি করেছেন।
আমরা যদি দেখি যে মানে ঢাকা এই বড় মহানগরে কিন্তু খুব বেশি জায়গায় কিন্তু গোলমালের নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন মানে যারা বেরিয়েছেন তারা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন আপনার বিজয় সরণির মোড়, ওই মিরপুর 10 নম্বর এর মোড় বা এরকম কিছু কিছু পয়েন্টে ওদিকে যাত্রাবাড়ি, হ্যাঁ হটস্পট, যেটা ঠিক বলেছে, হটস্পট যেগুলো আছে সেগুলোতে। কিন্তু বাদবাকি জায়গায় কিন্তু সবাই মোটামুটি নির্বিঘ্নে এবং চলাচল করছে। আমি অনেককে যারা কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা কি পৌঁছেছেন কিনা, পৌঁছালেন কিনা, ইভেন আমাদের অফিসেও আপনি অনেকেই নিজ দায়িত্বে কিন্তু সকাল সকাল 7টার মধ্যে কিন্তু তারা অফিসে চলে এসেছেন এবং এতে বোঝা যায় যে পরিস্থিতি বেশ মানে স্বাভাবিক হয়ে আসছে। আর যে ঢাকায় যে আপনার সহিংসতার ঘটনা যদি বলি, ঢাকায় যত ব্যাপক ছিল, ঢাকার আশপাশে যতটা ব্যাপক ছিল সেই ব্যাপকতা কিন্তু অন্য জেলাগুলোতে আমরা দেখিনি। ফলে জেলাগুলোতে কিন্তু আগে থেকেই কারফিউ শিথিল করার পরিমাণ অনেক বেশি। গতকাল ঢাকায় ছিল 4 ঘন্টা, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। চট্টগ্রামে আপনার গার্মেন্টস কারখানাগুলো খুলে দেওয়া হয়েছিল, তার মানে যে সেখানের অবস্থা কিন্তু স্বাভাবিক হচ্ছিল, ঢাকার চেয়ে বেশি স্বাভাবিক, ঢাকার চেয়ে বেশি স্বাভাবিক হচ্ছিল। মানে এতটা অস্বাভাবিক করা হয় নাই যে সেখান স্বাভাবিকতা ফিরতে সময় লাগবে। কারণ আমাদের মানুষের মধ্যে একটা অদ্ভুত ইনার্শিয়া আছে, অদ্ভুত একটা শক্তি আছে, যে শক্তির বলে কিন্তু মানুষ খুব সহজেই তার স্বাভাবিক ইয়েতে ফিরে আসে। এক্ষেত্রে ধন্যবাদ যেমন আইনশৃঙ্খলা বাহিনীও পাবে, তেমনি কিন্তু সাধারণ মানুষও পাবে। তারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছেন, আবার সঙ্গে সঙ্গে বেরোচ্ছেনও রাস্তায়। গতকাল থেকে দেখা গেছে যে গতকাল রাত থেকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবাও চালু করা হয়েছে। সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু করার পর ধরুন আমি ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত, মানে আমার জন্য একটা বিরাট রিলিফ ব্যক্তিগতভাবে, আমার সহকর্মীদের জন্য রিলিফ। আর এটা আপনার মানে যারা সারা দেশে আছেন সীমিত পরিসরে হোক, যারা চাচ্ছিলেন যে ইন্টারনেটটা দ্রুত চালু হোক, তারা কিন্তু একটা বিরাট স্বস্তি পেয়েছেন। আমাদের বেসিস থেকে বলা হচ্ছিল যে প্রতিদিন ক্ষতি 70 থেকে 80 কোটি টাকা, বিপুল ক্ষতি। অনেকেই আমাকে, আমার পরিচিত অনেকেই ফোন করছিলেন যে ভাই কোনোভাবে কি ইন্টারনেটটা চালু করা যাবে না, কারণ তারা আউটসোর্সিংয়ের কাজ করেন, রাত জেগে তারা বাইরের কাজ করেন, ফলে তাদের আয়ের উৎসই ওইটা, এদের আর কোনো বিকল্প নেই। ফলে তারা ধৈর্য ধরে অপেক্ষায় ছিলেন যে মানে কিভাবে আপনার ইন্টারনেটটার সুবিধাটা চালু হবে। যেমন ধরুন বড় ব্যবসায়ীদের, তাদের সাহায্য করার জন্য ব্যাংক আছে, সরকার আছে, সবাই মানে ক্ষতিগ্রস্ত হলে কেউ না কেউ তাদের পাশে দাঁড়াবেন, তাদের একটা ভিজিবল ইয়ে আছে। কিন্তু যে ধরুন আমি যদি ঘরে বসে কাজ করতাম, তাহলে আমার হিসাব তো কেউ রাখে না। ফলে আমি যদি গিয়ে দাবিও করি যে ভাই আমি গত 5-7 দিনে আমার এই পরিমাণ ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু কেউ শুনতও না, মানতও না। ফলে তাদের জন্য একটা বিরাট বিরাট রিলিফ। মানে গতকাল থেকেই আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন, মানে যার সঙ্গেই কথা বলেছি তিনি উদ্বিগ্ন ছিলেন যে একটি আন্দোলন বা এই সহিংসতার প্রভাব মানে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা দেশের বাইরেও যারা প্রবাসে আছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। দেখেন 57 জন যাদের শাস্তি হয়েছে বিভিন্ন মেয়াদে, 10 থেকে যাবজ্জীবন, তার মানে এত দীর্ঘ সময় কিন্তু তারা কারাগারে কাটাতে হবে। ফলে তার পরিবার, এদের পরিবার কিন্তু কেউ আর ছাড় পাবে না, মানে কোনোভাবেই আর সাহায্য পাবে না। আমাদের 14 লাখের মতো লোক ইউএইতে আছেন এবং তারা গত বছর প্রায় 460 কোটি ডলারের মতো রেমিটেন্স পাঠিয়েছেন। ফলে একটা বিরাট বাজার, এবং সেখানে নিয়মিত বাংলাদেশে এই শ্রমিক বা অন্যান্য বিভিন্ন পেশার, শুধু শ্রমিক না, ব্যবসা করতে যাচ্ছেন, নানাভাবে আমাদের এখান থেকে কিন্তু যাচ্ছেন। সেই পথটি কিন্তু একটি ঘটনা রুদ্ধ করে দিল। ফলে আমাদের বুঝতে হবে যে দেশের কোনো ঘটনায় প্রবাসীরা রিয়াকশান দেখাবেন কি না, বা রিয়াকশান দেখালে কোন পর্যায়ে দেখাবেন সেটাও কিন্তু তাদেরও ভাবতে হবে। কারণ আপনি মানে যে দেশে থাকবেন সেই দেশের নিয়ম কানুন মেনে চলাটাও কিন্তু একটা মানে যিনি থাকেন তার দায়িত্ব। মানে এই ক্ষেত্রে মানে দেশের সুনামটাই নষ্ট হলো যে ওই আপনার সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বে সব জায়গায় কিন্তু কঠোর রাজতন্ত্র ইয়ে আছে, এবং ওর মধ্যে কিন্তু আপনি
এই আন্দোলন কবে নাগাদ আসলে এই ইটি চালু হবে, আবার এটি কিন্তু বলা যাচ্ছে না। এটি যদি বলা প্রবাসী কল্যাণমন্ত্রী এটি বলছিলেন- বলা বেশ কঠিন। হ্যাঁ। আর সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই চেষ্টা চালানো হবে, জি। কিন্তু যাদের জন্য চেষ্টা চালানো হবে, এখন কি সরকারের পক্ষে 14 লাখ লোকের কেউ কিছু করবে না এই প্রতিশ্রুতি দেওয়া কি সম্ভব? তাহলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যারা প্রবাসে আছি বা আমাদের যে ভাই বোন যারাই আছেন, তাদেরকে সতর্ক হতে হবে যে আমরা যেন ওই দেশের আইন না ভাঙি। তাহলে ওই দেশের আইন ভাঙলে আমাদের সাজা পেতে হবে। 2 নাম্বার হচ্ছে দেশের ভাবমূর্তি বলে আর কিছু থাকবে না, দেশের ভাবমূর্তির প্রতি একটা ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়বে। আর এই আপনি বিষয়টা যেমনটি খেয়াল বলছিলেন যে রাখতে হবে। অর্থনীতির জন্য আসলে ক্ষতি। অর্থনীতির জন্য আপনি $460 কোটি, 53% আগের বছরের তুলনায় বেশি। তো এই বছর এটা $500 কোটি হতে পারতো। তো 500 কোটি মানে $5 বিলিয়ন, যেখানে দেখেন আপনার মানে আমরা বিদেশি যে আমাদের রেমিটেন্স থেকে যা আসে, আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভের যে সংকট বা সমস্যা, সেটা কিন্তু এইখান থেকেই কাটার অত্যন্ত মানে সুন্দর পথ আছে। তো এখন যদি আমরা নিজেরাই নিজেদের পথটা বন্ধ করে দিই, তাহলে তো আর কোনো বিকল্প কোনো পথ থাকে না। আর এই লোকগুলো কিন্তু সাজা খাটার পরে আর সেখানে না, কাজ থাকতে তো পারবে না, সাজা খাটা তাদেরকে আবার ফেরত পাঠিয়ে আপনি দেওয়া হবে 10 দেশে। বছর যাবজ্জীবন করার পর একজন মানুষের আর জীবন বলে কিছু থাকবে? কিছুই থাকবে না। ওই 10 বছরে এই পরিবারটি কিভাবে চলবে? এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে শুধু তিনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন না, তার পুরো পরিবারটি মানে কত স্বপ্ন নিয়ে তার পরিবারের সদস্যরা তাদেরকে সেখানে পাঠিয়েছিলেন। নিশ্চয়ই তাদের হয়তো এখানে বাবা মা স্ত্রী সংসার থাকতে সবাই পারে, আসলে ক্ষতিগ্রস্ত সবাই। হলো। চলমান স্থবিরতায় শুধু জানমালের ক্ষতি হয়নি, মানসিকভাবেও অনেকে বিপর্যস্ত হয়েছেন। নৈরাজ্য আর আগুন সন্ত্রাস তাদের ভীত সন্ত্রস্ত করেছে। তো এই সংকট থেকে কেটে ওঠার জন্য আপনার পরামর্শ কি থাকবে? এই সংকট থেকে প্রথম হচ্ছে যে সংকটটা যেহেতু সমাজ থেকে উদ্ভূত, যে মানুষ যখন একজন আটকে পড়েছে, তখন তার মধ্যে এক ধরনের আতঙ্ক অবিশ্বাস তৈরি হয়েছে যে কিভাবে সে বাইরে যেতে পারবে। 2, যখন সে বিভিন্ন টেলিভিশন বলি বা যে কোনো সূত্রে সে যখন জানছে যে এরকম জ্বালাও পোড়াও হচ্ছে, প্রাণহানি হচ্ছে, তখন তার মধ্যে এক ধরনের আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে। ফলে মানে মানুষ তো কোনো সমাজ বহির্ভূত জীব না যে আমি বললেই সঙ্গে সঙ্গে এটা কাটিয়ে উঠবে, বা এটা বরং এটা যদি কাটিয়ে সে অন্যদিকে নজর দেয়, তাহলে বরং সে সমাজের সঙ্গে আমি মনে করি সে সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। এইটা যখন সে জানবে বা এইটা তার মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে, তাহলেই সে সমাজের সঙ্গে অ্যাটাচ থাকবে। হ্যাঁ, এই সময় যে দীর্ঘ সময় একটা কোনো কাজের ছিল না, সেই সময়টা নানা ধরনের যার যেটা পছন্দ সে সেটি করতে পারেন ঘরের মধ্যে থেকে। কারোর যদি মনে করে বই পড়তে ভালো লাগে, তাহলে তাকে তিনি বই পড়তে পারেন। এখন গান শোনার তো আগের সিস্টেম তো কোথাও নেই, ফলে গানও শুনতে পারবেন না, সিনেমা দেখতে পারবেন না, কোনো জি সিস্টেম। সেলিম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।